কাল উদযাপন হবে ঈদ উল ফিতর। প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। ঈদযাত্রার শেষ দিনে বাড়ি ফেরায় চাপ নেই। বাস, ট্রেন, লঞ্চে ফিরতি যাত্রা স্বস্তিদায়ক করতে 14 এপ্রিল পর্যন্ত কন্ট্রোল রুম চালু রাখবে বিআরটিএ। তড়িঘড়ি করে ব্যাংক একীভূতের সিদ্ধান্ত হিতে বিপরীত হতে পারে আশঙ্কা অর্থনীতিবিদদের। দুর্বলের সাথে ডুবতে পারে সবল ব্যাংকও। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশে কাল উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। সকাল 8:30টায় ঈদের প্রধান জামাতের জন্য পুরোপুরি প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। বায়তুল মোকাররমেও জামাত হবে 5টি। এদিকে ফাঁকা বাসা, বাড়ি ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে নিরাপত্তা দেবে নগরবাসী। আমানুল্লাহ ওয়ালসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। ঈদের প্রধান জামাতের জন্য পুরোপুরি প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। প্যান্ডেলের ভেতরে এবং বাইরে সব মিলিয়ে লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ঈদের প্রধান জামাতে নামাজ আদায়ের কথা রয়েছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমেও হবে ঈদের 5টি জামাত। প্রথম জামাত সকাল 7টায়, দ্বিতীয় জামাত সকাল 8টায়, তৃতীয় জামাত সকাল 9টায়, চতুর্থ জামাত সকাল 10টায়, সর্বশেষ এবং পঞ্চম এবং সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে বেলা 10:45। ঈদের প্রধান যে জামাত ঈদগাহে 8:30টায় অনুষ্ঠিত হয়। যদি কোনো কারণে আবহাওয়া প্রতিকূল হয় সেক্ষেত্রে ঈদের সেই প্রধান জামাতটি বায়তুল মোকাররম তৃতীয় জামাতের সাথে একীভূত হয়ে যাবে। এদিকে 2 কোটি মানুষের বসবাস রাজধানী ঢাকায়। ঈদের ছুটিতে জনবহুল নগরী অনেকটাই মানবশূন্য। ঈদের ছুটিতে গ্রামের বাড়ি চলে যাওয়ায় অট্টালিকাগুলো বেশিরভাগই ফাঁকা। তবে চুরি ডাকাতি প্রতিরোধে সতর্কতার কমতি নেই নগরবাসীর। নিরাপত্তা বাড়াইছে, যে বাসায় লোক নাই এখন তো চুরি ডাকাতি হইতে পারে, এই জন্য নিরাপত্তা বাড়াইছে। যে আগে একজনে দেখতো, এখন 2জনে দেখতেছে। ছুটিতে বন্ধ হওয়া আর্থিক প্রতিষ্ঠানগুলো নিরাপত্তা বাড়িয়েছে। কালকে এখানে পুলিশ আসছিল, আমি এখানে বাইরে আসছিলাম। এরা বলছে তো আমরা নিরাপত্তা একটু জোরদার করে থাকিয়েন। রাত্রে থাকে 2জন, আমরা দিনে থাকি আমরা 2জন। ঠিক আছে না, কোনো সমস্যা হলে আমরা ওদেরকে ফোন দিলে এরা আসে এখানে। হ্যাঁ, যে উনি কার্ড দিয়ে গেছে, ওনার আরেকজনের নাম্বার দিয়ে গেছে আমাদের ফাঁড়ির, যে কোনো সমস্যা হবে আমাদেরকে কল করবে, কল করলে আমরা সাথে সাথে আসবো। এছাড়া সড়কগুলোতে যানবাহন সংখ্যা কম থাকলেও গতি নিয়ন্ত্রণে নজরদারি থাকবে প্রশাসনের। পাশাপাশি ছিনতাই, চাঁদাবাজি বন্ধেও নজরদারি বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বেপরোয়া গতি জীবনে আনে ক্ষতি, কথাটির তাৎপর্য অনুধাবন করা যায় ছুটিতে ফাঁকা সড়কগুলোতে, যেখানে হরহামেশাই ঘটে সড়ক দুর্ঘটনা। তা বন্ধে দায়িত্বশীল হতে হবে চালককে, পাশাপাশি সচেতন হতে হবে যাত্রীদেরও। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। দেশবাসীকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী ঈদ আনন্দ ভাগাভাগি করতে সবার প্রতি আহ্বান জানান। আসসালামু আলাইকুম। 1 মাস সিয়াম সাধনার পর আবার আমাদের মসজিদে এসেছে পবিত্র ঈদ উল ফিতর। ঈদ মানে আনন্দ। আসুন আমরা আত্মীয় পরিজন, পাড়া প্রতিবেশী সহ সকলের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেই। ঈদ উল ফিতর আমাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ ও শান্তি। সবাই ভালো থাকুন, সুস্থ ও নিরাপদ থাকুন। ঈদ মোবারক। ঈদযাত্রার শেষ দিনে সকাল থেকে রাজধানী কমলাপুর রেল স্টেশনে ঢিলেঢালা অবস্থা, যাত্রীর চাপ কম। মঙ্গলবার শাওয়ালে চাঁদ দেখা না যাওয়া ঈদযাত্রা একদিন পেছানোয় এই অবস্থা হয়েছে। মঙ্গলবার শাওয়াল মাসে চাঁদ দেখা না যাওয়া ঈদযাত্রা বুধবারের ট্রেনের টিকিট অনলাইন ও কাউন্টার থেকে কেনা গেলেও যাত্রী সংকট দেখা দেয়। প্ল্যাটফর্মের ভেতর যাত্রীর চাপ নেই, অনেক আসন ফাঁকা রেখেই ছেড়েছে ট্রেনগুলো। রাত পর্যন্ত বিভিন্ন গন্তব্যে 66টি ট্রেন ঘরমুখ যাত্রীদের নিয়ে ছেড়ে যাবে। যাত্রীরা বলছেন ট্রেনে স্বস্তিদায়ক পরিবেশেই সিটে বসে যাতায়াত করা যাচ্ছে। কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার বললেন, শিডিউল বিপর্যয় ছাড়াই সময় মতো ট্রেন ছেড়ে যাচ্ছে। ঈদের ফিরতি যাত্রা শুরু হবে 13 এপ্রিল থেকে। 25% টিকিট পাওয়া যাবে স্টেশন কাউন্টারে। এদিকে ঈদযাত্রার শেষ দিনে রাজধানীর বাস টার্মিনালে নেই কোনো যাত্রী চাপ, নেই কোনো হাঁকডাক।
ঈদের আর একদিন বাকি থাকলেও টার্মিনালে নেই ন্যূনতম যাত্রী চাপ। পরিবহন শ্রমিকরা বলছেন, লম্বা ছুটি পাওয়ায় যাত্রীরা আগেই গ্রামে চলে গেছে, যার কারণে ঈদের আগের দিন যাত্রী নেই বললেই চলে। অন্য সময় যাত্রীরা বসে থাকতো বাসের জন্য, অথচ এখন বাস বসে আছে যাত্রীর অভাবে। টার্মিনাল পরিস্থিতি দেখতে গাবতলীতে আসেন বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। টার্মিনাল ঘুরে জানালেন, ভাড়া যাতে বেশি না হয় সে ব্যাপারে সজাগ ছিল বিআরটিএ চেয়ারম্যান জানালেন, ঈদের ফিরতি যাত্রাও যেন স্বস্তিদায়ক হয় সেজন্য 14 এপ্রিল পর্যন্ত কন্ট্রোল রুম চালু রাখবেন তারা। অন্যদিকে ঈদযাত্রার শেষ দিনের সদরঘাটেও যাত্রীদের চাপ নেই। বরিশাল, ভোলা, বরগুনা, পটুয়াখালী সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্যের কোনো লঞ্চেই ভিড় নেই। ফলে পরিবার পরিজন নিয়ে নৌপথের ঈদযাত্রায় স্বস্তি। ঈদের আগে ভিড়, চাপাচাপি, বাড়তি ভাড়া, কোনো কিছুর ঝামেলা না থাকায় যাত্রীরাও বেশ খুশি। তবে লঞ্চ সংশ্লিষ্টরা বলছেন, মঙ্গলবার যাত্রী থাকলেও বুধবার লঞ্চের যাত্রী একদম কম। সদরঘাট টার্মিনাল ও লঞ্চ কর্তৃপক্ষ ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নিয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। চট্টগ্রামের সন্তানকে বাঁচাতে গিয়ে কিশোর গ্যাংয়ের হাতে জীবন দিলেন চিকিৎসক কোরবান আলী। চিকিৎসাধীন থাকার 5 দিন পর বুধবার ভোরে তিনি মারা যান। ক্ষমতাসীনদের প্রভাবে পুলিশ এতদিন তৎপর না হয় উল্টো মামলা নেয়ায় ক্ষোভ প্রকাশ করেন বাবা হারানোর শোকাহত সন্তান এবং স্থানীয় আওয়ামী লীগ নেতারা। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্টে বিস্তারিত। গত 5 এপ্রিল চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানার ফিরোজ শাহ কলোনিতে ছেলেকে বাঁচাতে গিয়ে কিশোর গ্যাংয়ের হামলার মুখে পড়েন দন্ত চিকিৎসক কোরবান আলীর ছেলে আলী রেজা। তার মাথায় ইট দিয়ে আঘাত করা হয়েছিল। চট্টগ্রাম মেডিকেলে নেয়ার পর অবস্থার অবনতিতে পরে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় 5 দিন থাকার পর বুধবার ভোরে তিনি মারা যান। এ ঘটনায় শনিবার তাঁর ছেলে আলী রেজা বাদী হয়ে 12 জনের নাম উল্লেখ করে আকবর শাহ থানায় মামলা করেন। যে ছেলেটা প্রথমত বাবার মাথায় হিট করছে পাথর দিয়ে, আর দ্বিতীয়ত কিশোর গ্যাংয়ের যে লিডার গোলাম রাসুল নিশান, তাকে আমি মূলত এই কারণের দায়ী করব। আমার বাবা হারাইছে, আমি জানি যদি এরকম হয় তাহলে কেউ আর মানুষ সাহায্য করবে না, 999 কেউ আর কল দিবে না। ওদেরকে যদি জিজ্ঞেস করা হয় তোমরা কারা, কোথায় থাকো, কি করো, ওরা বলতে আমরা নিশান গ্রুপ করি। এদের ধরে মারামারি করে, এদের সাথে রেষারেষি করে, এগুলোই চলতেছে। হামলার পর পুলিশ তৎপর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। দুঃখের বিষয়, অভিযোগের পরেও কিন্তু কোনো ধরনের পুলিশে কোনো আইনি কোনো পদক্ষেপ নেয়নি, বরং সে 12 তারিখ আরেকটা অ্যান্টি মামলা নিছে। যারা কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করে, চাঁদাবাজি করে, মাদক ব্যবসা করে, ভূমি দখল করে, ওদের গডফাদার আছে। এদিকে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, কিশোর গ্যাং যতই প্রভাবশালী হোক না কেন তাদের ধরা হবে। আইনশৃঙ্খলা বাহিনী যাতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। কিশোর গ্যাংকের সাথে যেই থাকুক, সে যেই দলেরই হোক, তার বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং হচ্ছে। এই ঘটনায় জড়িত 3 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রাব্বানী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা সাধারণ মানুষের নিরানন্দ ঈদ কাটছে। 7 জানুয়ারি ভোট নিয়ে তেলেশমাতি কাণ্ড ঘটেছে, সেটা নিয়ে পাশের দেশ সমর্থন দিচ্ছে আওয়ামী লীগকে। ভারতীয় পিনাক রঞ্জন চক্রবর্তীরা প্রভুর ভূমিকায় আর আওয়ামী লীগ দেশের মানুষের কাছে মীর জাফরের ভূমিকায় অবতীর্ণ হয়েছে বলে মন্তব্য করেন তিনি। রাজধানীর শেওড়াপাড়া কাফরুল থানা বিএনপির উদ্যোগে দলে নির্যাতিত নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চলছে 17 বছর ধরে। নির্যাতন নিপীড়ন উপেক্ষা করে দলীয় কর্মসূচি সফল করছেন নেতাকর্মীরা। বিএনপি পরিবারের সবাই কোনো না কোনোভাবে নির্যাতিত। ঈদের আনন্দ তাদের কাছে বিবর্ণ। গণতন্ত্রকামী মানুষের বাড়িতে চলছে শোকের মাতম, অন্যদিকে দুর্নীতি লুটপাটের টাকায় চলছে সরকারি দলের নেতাকর্মীদের উল্লাস। অভাবে হাটে গিয়ে সন্তান বিক্রি করছে বাবা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা। গোটা দেশকে পরনির্ভরশীল করা হয়েছে। পৃথিবীর সমস্ত গণতান্ত্রিক দেশ এই নির্বাচন যে জালিয়াতি, এই নির্বাচন যে আমরা আর মামুদের নির্বাচন, এই নির্বাচন যে দামি নির্বাচন, এটা আওয়ামী লীগ নিজেদের নির্বাচন, এটা আজকে প্রতিষ্ঠিত। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ভোট নিয়ে যে তেলেশপাতি, সেই ভোট নিয়ে তেলেশপাতির যে কাণ্ড, সেখানেও তারা এই পার্শ্ববর্তী দেশ
তারা শেখ হাসিনাকে সমর্থন করে। আর লর্ড ক্লাইভের ভূমিকা পালন করছেন এই সমস্ত পিনাক রঞ্জন সাহেবরা। তাদের কথা, তাদের বক্তব্যে মনে হচ্ছে তারা বিদেশি প্রভু। এখন লড়াই, একদিকে গণতন্ত্রকামী মানুষ, আরেকদিকে বিদেশি প্রভুদের তাবেদার, গণতন্ত্র হত্যাকারী। এই দুই শক্তির মধ্যে লড়াই চলবে। যারা সত্যের পক্ষে, যারা গণতন্ত্রের পক্ষে, যারা স্বাধীনতার পক্ষে, তারাই বিজয়ী হবে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপির জন্মটাই অগণতান্ত্রিক, তারাই আবার গণতন্ত্রের কথা বলে, যা অত্যন্ত দুঃখজনক। বুধবার দুপুরে চট্টগ্রাম মহানগরীর দেওয়ানজি পুকুরপাড়ে বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির ভারতীয় পণ্য বর্জনের নামে বাজার অস্থিতিশীল করার অপচেষ্টা ব্যর্থ হয়েছে। সোমালীয় জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ নাবিকদের উদ্ধারের ব্যাপারে তিনি বলেন, নাবিকরা ভালো আছে, উদ্ধারের ক্ষেত্রে অনেক অগ্রগতি হয়েছে, তবে দিনক্ষণ বলা যাবে না। সহসা তারা উদ্ধার হতে পারেন বলে পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন। নিয়মিত ভিডিও কলে পরিবারের সাথে তারা যোগাযোগ করছেন বলেও তিনি জানান। ক্ষমতা দখল করেছিল, ক্ষমতা দখল করে তারপর ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়েছিল। আর মঈন খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আরও তাদের যে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আছেন, তারা সেই ক্ষমতার উচ্ছিষ্ট গ্রহণ করার জন্য সন্নিবেশিত হয়ে বিএনপি গঠন করেছিল। যাদের জন্মটাই অগণতান্ত্রিক, তারা এখন গণতন্ত্রের কথা বলে, এটি হচ্ছে দুঃখজনক। এবং তারা শুধু তাদের জন্ম অগণতান্ত্রিক নয়, তারা দেশের সবসময় গণতন্ত্র হরণ করার জন্য অপচেষ্টা চালিয়েছে। সরকারি বেসরকারি মিলিয়ে 10টি ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত করেছে বাংলাদেশ ব্যাংক। কিন্তু অর্থনীতিবিদরা বলছেন, নীতিমালা ঠিক না করে তড়িঘড়ি সিদ্ধান্ত নিলে হিতে বিপরীত হতে পারে। বেসরকারি ব্যাংকের সঙ্গে সরকারি ব্যাংক মার্জ করার প্রক্রিয়া নিয়েও জটিলতার শঙ্কা তাদের। অন্যদিকে ব্যাংকের শীর্ষ নির্বাহীরাও বলছেন, যথাযথ গাইডলাইন ছাড়া একীভূত করা হলে সবল ব্যাংকও ডুবতে পারে দুর্বল ব্যাংকের সঙ্গে। জিয়াউল হক সবুজের রিপোর্ট। দুর্বল ব্যাংকের সঙ্গে সবল ব্যাংকের একীভূত করার পরিকল্পনা খুব বেশি দিনের না হলেও বেশ জোরে সোরেই এগুচ্ছে এর কার্যক্রম। এক্সিম ব্যাংকের সঙ্গে পদ্মা ব্যাংকের মার্জ হওয়ার ঘোষণার পরপরই এরই মধ্যে সিদ্ধান্ত হয়েছে সোনালী ব্যাংকের সঙ্গে বিডিবিএলকে এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রাকাবকে কৃষি ব্যাংকের সঙ্গে যুক্ত করার। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী বেসরকারি খাতের সিটি ব্যাংকের সঙ্গে সরকারি মালিকানার বেসিক ব্যাংক এবং সংকটে ডুবতে থাকা ন্যাশনাল ব্যাংককে টেনে তোলার দায়িত্ব দেওয়া হয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে। এই সিদ্ধান্ত ইতিবাচক বললেও পদ্ধতি নিয়ে চিন্তায় সবল ব্যাংকগুলো। মার্জার হোক, তবে সেটা সবার ভালোর জন্যই যাতে হোক আর কি। পলিসি গাইডলাইনটা সেভাবে থাকতে হবে, আর পলিসি সাপোর্টও থাকতে হবে কিন্তু। কারণ মার্জার হয়ে যদি সবল ব্যাংক যারা দুর্বল ব্যাংকে নিবে, তারা যদি কিছু পলিসি সাপোর্ট না পায়, তাহলে কিন্তু আবার তারা একটু হয়তো দুর্যোগে পড়ে যেতে পারে। আর এটা যদি ভালো হয়, পলিসি গাইডলাইনটা উইন উইন সিচুয়েশন হয়, যে ব্যাংকটা বলা হচ্ছে যে সবল ব্যাংকের সাথে দুর্বল ব্যাংককে একীভূত করা হবে, তো সবল ব্যাংকও যাতে ভালো পজিশনে থাকে এবং দুর্বল ব্যাংক যাতে উপকৃত হয়। বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নরও মনে করেন, দুর্বল ব্যাংকের খারাপ সম্পদ আলাদা না করে এবং দুর্নীতিগ্রস্ত পরিচালকদের সাজা নিশ্চিত না করে একীভূত করার সুফল পাওয়া যাবে না। যখন একীভূত হবে, মূলধন কী রকম হবে, বাংলাদেশ ব্যাংক কী রকম সহায়তা করবে, এইসব ব্যাপারগুলো আছে। সবচেয়ে বেশি ব্যাপার হলো যে পুরো যে দুর্বল ব্যাংকের যে অন্যায় যারা করেছে, যারা দুর্নীতি করেছে বা যাদের মিসম্যানেজমেন্ট করেছে, তাদের নিয়ে কী হবে সেই ব্যাপারে কিন্তু বাংলাদেশ ব্যাংকের নীতিমালা তেমন কিছু বলার নেই। আবার বলছে পরিচালনা পর্ষদের লোকজন 5 বছর ফিরে আসতে পারে, এটা মোটো ঠিক হয় না। আবার যে ব্যাংকে যাবে তাদের গুডউইল ক্যালকুলেশন, এগুলো সব সহজ কাজ না, এগুলোর মধ্যে অনেক রকম কিন্তু আবার এসে প্রশ্ন থেকে যেতে পারে। অত এগুলো খেয়াল করে কিন্তু অত্যন্ত সতর্কভাবে সেন্ট্রাল ব্যাংক বাংলাদেশ ব্যাংকে এগোতে হবে। সিটি ব্যাংকের সঙ্গে একীভূত হতে যাওয়া সরকারি বেসিক ব্যাংকের কর্মকর্তাদের আতঙ্ক দূর করতে এখনই গাইডলাইন চূড়ান্তের পরামর্শ বিশ্লেষকদের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। ঈদ উদযাপনে মানুষ রাজধানী ছাড়লেও যেন ক্রেতার সংকট নেই মার্কেটগুলোতে। ঈদের আগের দিন মার্কেটগুলোতে ক্রেতা সমাগম চোখে পড়ার মতোই। চাঁদ রাতে কেনাকাটা সারেন এমন মানুষের সংখ্যাও অনেক। জিএম হাসানের রিপোর্ট। কেনার সাধ্য কম বা বেশি সেটি বিবেচ্য নয়, ঈদে নতুন পোশাক সবারই চাই।
সরকারি বেসরকারি সব অফিস ছুটি হয়ে গেছে, তাই নগরবাসীর সকল ব্যস্ততা যেন ঈদ কেনাকাটা কেন্দ্রিক। তাই শেষ মুহূর্তের কেনাকাটা সারছেন নগরবাসী। শেষ সময় কেনার আরেকটা আনন্দ আছে যে একটা ঈদের একটা আমেজ, সেই আমেজটাও আমাদের মাঝে কাজ করে, যার কারণেই হচ্ছে আজকে কেনাকাটা করতে আসা। পছন্দের পণ্য কিনতে সকাল থেকে ক্রেতারা ছুটছেন মার্কেটগুলোতে। ক্রেতারা বলছেন রাস্তা ফাঁকা থাকায় মার্কেটগুলোতে সহজেই আসতে পারছেন, এতে সময় নিয়ে কিনতে পারছেন পণ্য। কিছু তো একটা কিনতে হবে, ঈদের জামা, নতুন জামা না হলে তার হবে না। আজকে কিনতে হইব, এটা তো নিতেই হইব, না হলে তার হইব না। বিক্রেতারা জানালেন বেচাকেনা নিয়ে সন্তুষ্টির কথা। শুরুটা তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই গেছি, বিসমিল্লাহ বারটা ভালোই করছি, বেচে কিনা মোটামুটি ভালো হইতেছে। মোটামুটি আল্লাহর রহমতে ভালো, দেখা যাক কি হয়। মাঝরাত পর্যন্ত ক্রেতারা কেনাকাটা করবেন জানালেন বিক্রেতারা। 8টা থেকে 9টার ভিতরে আপনার ভিড়টা হয়, এই ভিড়টা আপনার প্রায় রাত 3টা থেকে 4টা পর্যন্ত থাকে আর কি। তখন কাস্টমারের সাথে সাথে আমরাও 3টা, 3:30, 4টা পর্যন্ত থাকি। দাম নিয়ে কিছুটা নমনীয় থেকে পণ্য ছেড়ে দেওয়ার চেষ্টা করছেন, এমনটা জানালেন বিক্রেতারা। জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। কাল উদযাপিত হবে ঈদ উল ফিতর। প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ, দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। ঈদযাত্রার শেষ দিনে বাড়ি ফেরায় চাপ নেই বাস, ট্রেন, লঞ্চে। ফিরতি যাত্রা স্বস্তিদায়ক করতে 14 এপ্রিল পর্যন্ত কন্ট্রোল রুম চালু রাখবে বিআরটিএ। তড়িঘড়ি করে ব্যাংক একীভূতের সিদ্ধান্ত হিতে বিপরীত হতে পারে আশঙ্কা অর্থনীতিবিদদের। দুর্বলের সাথে ডুবতে পারে সবল ব্যাংকও। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে, ঈদ মোবারক।